আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইনশাআল্লাহ আজকে আমি তোমাদের সামনে ট্যাগ কোশ্চেনের কিছু ব্যতিক্রম উদাহরণ নিয়ে আলোচনা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, আশা করি ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেন আসলে তোমাদের প্রবলেম পড়তে হবে না। বিশেষ করে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বা কোনো চাকরি পরীক্ষায়, এমনকি স্কুলের পরীক্ষাগুলোতেও ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেন দিয়ে ফেলে। তোমরা ভালো করে খেয়াল করো, ইনশাআল্লাহ প্রবলেমগুলো থাকবে না। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, মেনি আ বয় ওয়েন্ট দেয়ার। আমরা তো সবাই জানি মেনি এর পরে আমরা মেনি দ্বারা কিন্তু প্লুরাল বোঝাই, কিন্তু মেনির পর যদি আ থাকে তাহলে সিঙ্গুলার সাবজেক্ট নির্দেশ করে, তাহলে মেনি আ বয় এখানে সিঙ্গুলার ধরতে হবে। তাহলে কি হবে? ডিডন্ট হি। এখানে ডিডন্ট হি কেন? মেনি আ বয় ওয়েন্ট দেয়ার। ডিডন্ট হি হলো কেন? এটাকে সিঙ্গুলার গ্রহণ করা হয়েছে মেনির পর আ থাকার কারণে, আর সেন্টেন্সটা পাঁচটার কারণে ডিডন্ট হয়েছে, হাবোধক সেন্টেন্স ছিল এই জন্য নাবোধক হয়েছে। তাহলে টোটাল উত্তরটা কি হলো? ডিডন্ট হি। এরপরে আসো আর একটা উদাহরণ দেখি, বাট মিনোভার্স। বাট মিনোভার্স এই সেন্টেন্সটার অর্থ কি? অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করো না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটার্স দিয়ে শুরু না হয় তাহলে উইলেও বসে। এই কারণে উত্তরটা কি হবে? উইল ইউ। উইল ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, পাকিস্তান ইজ আ ক্রুয়েল কান্ট্রি। যে কোনো দেশের নাম থাকলে ইট অথবা সি দিতে হয়, কিন্তু যদি কোনো দেশের ক্ষেত্রে নিষ্ঠুরতা নির্দেশ করে, আমি উদাহরণের জন্য পাকিস্তান লিখেছি, পার্সোনালি নেওয়া যাবে না। যে কোনো দেশের ক্ষেত্রে যদি নিষ্ঠুরতা নির্দেশ করে সেক্ষেত্রে ব্যতিক্রমী হচ্ছে এইটার ক্ষেত্রে হি নিতে হয়, সি অথবা ইট নিতে হয় না। তাহলে কি হবে? পাকিস্তান ইজ আ ক্রুয়েল কান্ট্রি, ইজন্ট হি। এরপরে দেখো, সামার সিংস ফর লাভ। আমরা জানি সামার একটা সিজনটা যদি নর্মালি সিজন হিসাবেই বসে, সামার ইজ আ সিজন, এখানে সামারটা কিন্তু সিজন, সেক্ষেত্রে ইট হবে। কিন্তু সামার যদি ব্যক্তির মতো সাবজেক্ট হিসাবে ইউজ হয় সেক্ষেত্রে সামারটাকে হি ধরতে হয়, এটা ব্যতিক্রম। তাহলে সামারের ক্ষেত্রে আমাদের কি ধরতে হবে? হি। তাহলে উত্তর কি হবে? ডাজন্ট হি। আর ডাজন্ট কেন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝেছো, বাক্যটা হাবোধক থাকার কারণে নাবোধক ট্যাগ হয়েছে, প্রেজেন্টের কারণে ডাজ হয়েছে। যাই হোক, এরপরে দেখো, লিটল মাঙ্কি হ্যাজ লিটল টেইল। আমরা জানি যে লিটল শব্দটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ ধরে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হয়। যেমন আই হ্যাভ লিটল নলেজ, লিটল শব্দটা নেগেটিভ। হি হ্যাজ লিটল মানি, সেক্ষেত্রে লিটল শব্দটা কমতে বোঝাচ্ছে। কিন্তু এখানে খেয়াল করে, লিটল মাঙ্কি হ্যাজ লিটল টেইল, ছোট বানরের ছোট লেজ, এখানে কিন্তু কমতে বোঝাচ্ছে না, ছোট বানরের ছোট লেজ থাকবে, এটাই তো লজিক্যাল কথা। এখানে কোনো কমতি বাড়তির কিছু নাই, এই কারণে এটাকে স্বাভাবিক সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ ধরে এটাকে নেগেটিভ ট্যাগ করতে হবে। লিটল মাঙ্কি হ্যাজ লিটল টেইল কি হবে? হ্যাজন্ট ইট অথবা ডাজন্ট ইট। এখন তুমি বলতে পারো কি ব্যাপার, আপনি হ্যাজেন্টও বললেন আবার ডাজন্টও বললেন। এইটা কিন্তু হ্যাভ ভার্ব, হ্যাজ, এখানে হ্যাজটাই হেল্পিং ভার্ব না হয়ে মূল ভার্ব আকারে বসছে। তার কারণে এটা যদি হেল্পিং ভার্ব হয় তাহলে মূল ভার্ব কই? পারফেক্ট টেন্সে সাধারণত হ্যাভ হ্যাজের পরে বা হ্যাডের পরে ভি3 থাকে। এখানে যেহেতু এরপরে কোনো ভার্বই নাই, ভি3 তো দূরের কথা, তাহলে এই সেন্টেন্সে কিন্তু হ্যাজটা মূল ভার্ব। মূল ভার্বের কারণে আমি ডাজন্টে টিকলাম। কিন্তু কেউ যদি বলে যে হ্যাজ, তো হ্যাজ ইটসেলফ ইজ আ হেল্পিং ভার্ব, নো প্রবলেম, তুমি হ্যাজও নিতে পারো। তাহলে হ্যাজন্ট ইটও হতে পারে, ডাজন্ট ইটও হতে পারে, দুটোই সঠিক, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, দ্য মাদার রোজ ইন হার। দ্য মাদার এটা মূলত মাটি, এটা মিন করতেছে না। দ্য মাদার মানে মাতৃত্ব, দ্য ফাদার মানে পিতৃত্ব। তাহলে দ্য মাদার অথবা দ্য ফাদার যদি সাবজেক্ট আকারে বসে তাহলে এটা একটা গুণ, পিতৃত্ব মাতৃত্ব নির্দেশ করে, আর গুণের ক্ষেত্রে তো অবশ্যই ইট হয়। এই কারণে আমরা এখানে কি করব? দ্য মাদার রোজ ইন হার, রোজ হচ্ছে রাইজের ফার্স্ট ফর্ম, এই কারণে ডিডন্ট ইট লিখবো আমরা, ডিডন্ট ইট। ইট কেন লিখলাম? কারণ দ্য মাদার একটা গুণ বোঝাচ্ছে, এই কারণে। ডিডন্ট কেন হলো? বাক্যটা পাস্ট টেন্সের কারণে ডিডন্ট হয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 7 নাম্বারটা নিয়ে কথা বলি। দেখো, আই এর পরে এখানে ডি লেখা আছে, এই ডিটা হ্যাড, কুড নাকি উড, তিনটার ক্ষেত্রে তো এই কন্ট্রাক্টেড ফর্মে ডি, এই হ্যাড, উড বা কুড লিখতে হয়। তাহলে এখানে অ্যাপোস্ট্রফের পরে ডি আছে, তাহলে এটাকে উড অথবা কুড আমরা ধরবো। তার কারণ আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব উড অথবা কুড, এরপর ভি1 বসে, তাহলে এখানে দেখো ভি1 বসেছে। কিন্তু তুমি যদি বলো যে না, এটা তো হ্যাডও হতে পারে, নো, হ্যাড হতে পারে না। তার কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলোর পরে অবশ্যই ভি3 বসে, ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে এখানে দেখো, গো কিন্তু ভার্বের থার্ড ফর্ম নয় বা পাস্ট পার্টিসিপল ফর্ম নয়, তাহলে এটা হ্যাড না, হ্যাড হলে ভি3 হতো। তাহলে এর যেহেতু গো ভি1 আছে, তাহলে এটা উড অথবা কুড। তুমি এটাকে উডও ধরতে পারো, কুডও ধরতে পারো। আমি ধরলাম উড,
উডন্ট আই। আশা করি বুঝতে পেরেছো। তুমি যদি কুডন্টটাই লিখতে চাও তবুও কোনো অসুবিধা নেই। আসো আমরা এরপর 8 থেকে শুরু করে বাকিগুলো নিয়ে আলোচনা করি। ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেনের 8 নম্বরটা হচ্ছে আল্লাহ ইজ আওয়ার লর্ড। আল্লাহ আমাদের প্রভু। এখানে তো সেন্টেন্সটা একদমই নর্মাল দেখা যাচ্ছে, তাহলে এখানে ব্যতিক্রমের কি হলো? আসলে আল্লাহ লর্ড মানে যে শব্দটা দ্বারা মূলত সৃষ্টিকর্তা বোঝায়, আমাদের সৃষ্টিকর্তা বোঝায়, যে ভাষাই হোক না কেন সেটার ক্ষেত্রে হি এর এইচটা বড় হাতে লিখতে হয়। এটাই ব্যতিক্রম। নর্মালি অনেকেই ভুল করে সাধারণভাবে লিখে ফেলে আল্লাহ ইজ আওয়ার লর্ড, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, গড ব্লেস আস কথার কথা যে যাই বলুক না কেন, তাহলে কি হবে? ইজন্ট, এই হিটা বড় হাতের লিখেছি, তোমরা খেয়াল করো, এই হিটা কিন্তু বড় হাতের হয়েছে। অর্থাৎ আল্লাহ লর্ড যাই লেখো না কেন যদি স্রষ্টাকে বোঝায় সেক্ষেত্রে আমরা অবশ্যই হি এর এইচটা বড় হাতের লিখব, মনে রাখতে হবে তোমাদেরকে। এরপর আসলে আমরা 9 নম্বর সেন্টেন্সটা দেখি। আই হ্যাড গন দেয়ার। এখানে মিস্টেকলি আমি পুরোপুরি হ্যাড লিখে ফেলেছি, আসলে এখানে লিখতে হবে আই। দেখো আই এর পরে কন্ট্যাক্টেড ফর্মে ডি লিখেছি। এখানে এর আগে তোমাদের বলেছিলাম আই এর পরে একটা কন্ট্যাক্ট ছিল, অ্যাপোস্ট্রফের পরে ডি ছিল, ওটা উড নির্দেশ করছিল অথবা কুড নির্দেশ করছিল, তার কারণ এর পরে B1 ছিল। কিন্তু এখন দেখো এখানে গন আছে অর্থাৎ V3 আছে। যদি তোমরা দেখো যে আই এর পরে বা যে কোনো সাবজেক্টের পরে যদি অ্যাপোস্ট্রফের পরে ডি থাকে তাহলে তোমরা ওটাকে হ্যাড নাকি উড কুড এটা বুঝতে তোমাদেরকে খেয়াল করতে হবে পরের ভার্বটার দিকে। পরের ভার্বটা যদি থার্ড ফর্ম থাকে তাহলে ওটা হ্যাড, আর যদি থার্ড ফর্ম না থাকে তাহলে এটা উড অথবা কুড। এখানে থার্ড ফর্মের কারণে এটা আসলে হ্যাড, তাহলে উত্তর কি হবে? আই হ্যাড গন হবে এখানে। তাহলে কি হবে? হ্যাড অ্যান্ড আই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আর একটা উদাহরণ দেখো 10 নম্বরে, দ্য সুনার দ্য বেটার, মানে কি যত তত, যত তত, যা সোনার দা বেটার, যত দ্রুত ততই ভালো। তাহলে দা সোনার দা বেটার এটা অনেকটা প্রবাদ টাইপের, আর এই ক্ষেত্রে এটাকে ইজেন্ট ইট ধরতে হয়। তাহলে কোশ্চেনটা কি হবে? ইজেন্ট ইট। এরপরে দেখো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু রয়েছে। আবার আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, দেখো আ ফিউ এবং ফিউ দুটো লেখা হয়েছে, দুটার মিনিং কিন্তু কাছাকাছি। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস মানে আমার খুব কমই বন্ধু আছে। এই আই হ্যাভ আ ফিউ এই শব্দটা হচ্ছে আ ফিউ মানে অল্প অল্প, এটা কিন্তু নেগেটিভ না, কিন্তু ফিউটা কিন্তু নেগেটিভ মিন করে। ফিউ, লিটল, স্কার্সলি, হার্ডলি, সেলডম, নেভার, হার্ড এইগুলো কিন্তু নেগেটিভ মিন করে, কিন্তু ফিউর পূর্বে যদি আ থাকে তাহলে এটা নেগেটিভ মিন করে না। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড মানে আমার অল্প কিছু বন্ধু আছে। তাহলে আ যদি থাকে ফিউর পূর্বে তাহলে সেন্টেন্সটা হ্যাঁ বোধক হিসাবে কাউন্ট করতে হবে এবং সেন্টেন্সটা নেগেটিভ ট্যাগ করতে হবে। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তাহলে কি হবে? হ্যাভেন্ট আই অথবা ডোন্ট আই। ডোন্ট আই কেন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝেছ, হ্যাভটাকে মূল ভাব ধরে ডোন্ট আই করা হয়েছে, আর হ্যাভেন্ট আই এখানে হ্যাভটাকে হেল্পিং ভাব ধরে করা হয়েছে। যদিও এখানে ডোন্ট আইটা বেশি লজিক্যাল, দুটোই লজিক্যাল, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা এটা বুঝেছ, এটা নাবোধক ট্যাগ কোশ্চেন করতে হবে। কিন্তু যদি থাকে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে এই ফিউ শব্দটা নেগেটিভ মিন করে, তাহলে কি হবে? হ্যাভ আই অথবা ডু আই, হ্যাভ আই অথবা ডু আই, যে যেভাবে নিতে চাই নিতে পারে, কোনো অসুবিধা নেই। ফিউটা মূলত নেগেটিভ মিন করে। এরপরে আসো আমরা দেখি থ্যাংক ইউ এর মানে কি? যখন আমরা কাউকে বলি থ্যাংক ইউ তখন মূলত মূল মিনিংটা বোঝায় আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দিই। এখানে আই সাবজেক্টটা উজ্জ আছে, যখন তুমি ট্যাগ কোশ্চেন করবা এই উজ্জ আই শব্দটাকে আবার নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? থ্যাংক ইউ, ডোন্ট আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো একটা, মাই ফ্রেন্ড অ্যান্ড আই হার্ডলি গো দেয়ার, আমার বন্ধু এবং আমি সেখানে খুব কমই যাই। এখানে মাই ফ্রেন্ড এবং আই, দেখো মাই ফ্রেন্ড একজন, আই আর একজন, এখানে দুটো মিলে এমনভাবে ট্যাগ ধরতে হবে যাতে দুটোকেই এই প্রোনাউনের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। যেমন মাই ফ্রেন্ড আমি, আই আমি, তাহলে যদি বলি আমরা, তাহলে কিন্তু আমরা এর ভিতরে আমিও আছি, মাই ফ্রেন্ডও আছে, তাহলে কি হবে? উই। তাহলে
ডোন্ট উই, ডোন্ট, কিন্তু এখানে হার্ডলি থাকার কারণে ডুর পরে আমরা নট দিব না, তাহলে ডু উই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা বাকি ব্যতিক্রমীটাগুলো নিয়ে একটু কথা বলি। বাকি ব্যতিক্রমী 7টা ট্যাগ কোশ্চেনগুলো তোমরা খেয়াল করো। প্রথমত গুড বাই। গুড বাইকে দুভাবে ধরা যায়। যদি ধরো ইট ইজ টাইম টু সে গুড বাই, তাহলে ইজন্ট ইট। আর যদি বলো যে গুড বাই মিন্স আই উইশ ইউ গুড বাই, আই উইশ ইউ, সেক্ষেত্রে ডোন্ট আই। তো আমরা ডোন্ট আইকে বেশি প্রিফার করব, ডোন্ট আই। অর্থাৎ সেন্টেন্সটাকে আমি মনে মনে মিন করছি কি যে আই উইশ ইউ গুড বাই। আবার যদি তুমি ভাবো যে ইট ইজ টাইম টু সে গুড বাই, তাহলে ইজন্ট ইট। যাই হোক, যে কোনো একটা লিখতেই পারো। এরপর ওয়াট আ সিন। ওয়াট আ সিন, এটা কিন্তু এটা অনেকটা এক্সক্লেমেটরি টাইপের ফ্রেজ, এটা মূলত এক্সক্লেমেটরি ফ্রেজ। সেক্ষেত্রে তুমি বাংলা মিন করবা ওয়াট আ সিন মিন্স ইট ইজ আ গ্রেট সিন, অথবা ইট ইজ আ প্যাথেটিক সিন, যাই বলো না কেন ইট ইজ কিন্তু এসে যাচ্ছে। তুমি তো সাবজেক্ট ধরিয়ে নিচ্ছ, তাহলে কি হবে ইজন্ট ইট, ইজন্ট ইট। আবার একটা উদাহরণ দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স কেম। সে তার ভাইয়ের সাথে এসেছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হি অ্যাজ ওয়েল অ্যাজ এর পর একটা অ্যাজ লেখা মিস্টেকেনলি মিস হয়ে গেছে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স কেম, সে এবং তার ভাইরা এসেছিল। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং। এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, শুধু উইথ, এই কনজাংশন দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, আমাদেরকে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে আমরা এখানে মূলত হিকে রিসিভ করব। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, হি অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্ট যেহেতু হি, এইটাকে ধরবো। এইটাকে ধরে আমাদেরকে কিভাবে করতে হবে, তাহলে ডিডন্ট হি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর একটা সেন্টেন্স দেখো, লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। তাহলে এটা কিন্তু ব্যতিক্রম না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে হি লেট মি গো, অর্থাৎ দুটার মধ্যে বাচ্চারা গুলায় ফেলে। খুব ব্যতিক্রম ব্যাপারটা এমন নয়, কিন্তু অনেকে মিস্টেক করে ফেলে এখানে। সেটা হচ্ছে যদি হি লেট মি ডু ইট, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কি হবে উইল ইউ হবে, সেটা তোমরা সবাই কিন্তু জানো। কিন্তু প্রবলেম হবে যখন হি লেট মি গো, এখানে লেট আছে, সাবজেক্টের পরে লেট আছে। অনেকে এটাকেও ভুলবশত ইম্পারেটিভ সেন্টেন্স মনে করে ফেলে, কিন্তু না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে লেট আছে, লেটের শেষে কিন্তু এস নাই। এর মানে হলো এটা মূলত লেট এর 3টা ফর্ম একই রকম। লেট মানে অনুমতি দেওয়া, এই লেটের পরে এস না থাকা মানে এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে যখন নির্দেশ করবে তখন ডিডন্ট হি। তোমরা মনে হয় বুঝেছ কি হবে, ডিডন্ট হি। এরপরে দেখো হি রিড আ বুক, সেম হি রিড আ বুক, দেখি মানুষ মিস্টেক করে ফেলে কি প্রেজেন্ট টেন্স ডাজন্ট হি লিখে ফেলে। কিন্তু তোমরা খেয়াল করো রিডের পরে কিন্তু এস ফর্মটা নেই। এস ফর্মটা যেহেতু নাই, সেহেতু এটা আসলে পাস্ট টেন্সে আছে। রিডের 3টা ফর্ম কিন্তু একই রকম বানানে, রিড, রেড, রেড। উচ্চারণে পরবর্তী দুটো একটু ডিফারেন্ট থাকলেও বানানে কিন্তু বা স্পেলিংয়ে কোনো ডিফারেন্ট নাই। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে সাবজেক্টের পর এস যদি না থাকে তাহলে এটা পাস্ট টেন্সে আছে। হি রেড আ বুক, উত্তর কি হবে ডিডন্ট হি। এরপর আর একটা উদাহরণ দেখো, ওয়াট আ পিতি। ওয়াট আ পিতি আর ওয়াট আ সিন একই আসলে। ওয়াট আ পিতি এই সেন্টেন্সটাকে, এটা সেন্টেন্স না, এটা মূলত এক্সক্লেমেটরি ফ্রেজ। এটাকে যখন তুমি সেন্টেন্স রূপান্তর করবা তখন কি হবে, ওয়াট আ পিতি মিন্স ইট ইজ এ গ্রেট পিতি। তাহলে ইট ইজ তো পেয়ে গেলে আমরা, তাহলে কি হচ্ছে এখানে ইজন্ট ইট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ব্যতিক্রমী উদাহরণগুলো আমার মনে যেগুলো এসেছিল আমি সেগুলোই তোমাদের সামনে লিখেছি। আমার বলার বাইরে যে ব্যতিক্রমী নাই ব্যাপারটা কিন্তু আদৌ এমন নয়। তোমরা যদি ব্যতিক্রমী সেন্টেন্স পেয়ে থাকো যেটা ট্যাগ কোশ্চেন তোমরা পারতেছো না, তোমরা কমেন্ট বক্সে এসে আমাদেরকে জানাও, আমরা চেষ্টা করব সেটা রুলটা সহকারে তোমাদের ট্যাগ কোশ্চেনটা করে দিতে। আর যদি পরবর্তীতে আরও নতুন কোনো বিষয়ে তোমরা আলোচনা জানতে চাও, অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্ট বক্সে এসে জানাও যে ওই বিষয়টা দিয়ে আলোচনা করেন, আমরা জানতে চাচ্ছি। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলোচনা রেডি করতে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।